অর্জুন ও মীরা 4 বছর আগে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের পর তারা একটি ইউটিউব চ্যানেল খুলে কাপল ব্লগ আপলোড করতে করতে একসময় জনপ্রিয় ব্লগার হয়ে ওঠে। ইউটিউবের টাকায় খুব অল্প সময়ে বাড়ি গাড়িও করে ফেলেছিল, কিন্তু হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠেই দেখে তাদের চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। একমাত্র আয়ের উৎস হারিয়ে ঘাড়ে ঋণের বোঝা নিয়ে দুজনেই যখন খুব চিন্তায় দিন পার করছিল, তখনই একটি অজানা নম্বর থেকে কল করে তাদের একটি গেমের অফার দেয়। 7 দিন দুজনকে নিজ বাড়িতে থেকে তাদের দেয়া কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। সফলভাবে সবগুলো টাস্ক পূরণ করতে পারলেই 7 দিন পর তারা পাবে 2 কোটি টাকা। অর্জুন আর মীরা চিন্তা করে এই গেম তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিবে, তাই তারা ডানে বায়ে না তাকিয়ে গেম স্টার্ট করে দেয়। কিন্তু এই গেমের জন্য তাদের জীবনে যে এমন এক মোড় নিবে তা তারা স্বপ্নেও ভাবেনি। আর এই গেমে তাদের জীবনে কিভাবে পরিবর্তন আসবে আর এই গেম তাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি ট্রেন্ডিংয়ের কথা। এটা শুধু একটি মুভি নয়, বর্তমান সমাজের এক বাস্তবতার চিত্র। মুভির শুরুতেই আমাদের অর্জুন আর মীরা নামে দুজন কাপল ব্লগারকে দেখানো হয়, যাদের দিনের শুরুটাই হয় সোশ্যাল মিডিয়াতে লাইভ দিয়ে। মূলত ভালোবেসে 4 বছর আগে বিয়ের পর তারা একটি ইউটিউব চ্যানেল খুলে তাদের জীবনের সকল মুহূর্তগুলো রেকর্ড করে ইউটিউবে আপলোড করে আসছিল। ধীরে ধীরে তারা জনপ্রিয়তা পেয়ে আজ মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। এত বড় একটি চ্যানেল, আর্নিংসও খুব ভালো, তাই দুজনই তাদের জব ছেড়ে দিয়ে ফুল টাইম ব্লগ বানাতে শুরু করেছে। ইউটিউব থেকে যা আর্ন করছে আর তার সাথে কিছু লোন নিয়ে নিজেদের স্বপ্নের বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে। এখন শুধু দিনভর ভিডিও বানাচ্ছে আর আপলোড করছে, কারণ মাঠে ঘাস দেখলে গরু তা খেতে আসবেই। আর সোশ্যাল মিডিয়াতে এমন অভাব নেই। নিজের কি হলো না হলো, পরিবার কোথায় গেল না গেল, নিজের ফিউচারের কি হবে না হবে এসব ভাবার সময় না থাকলেও ব্লগারদের কার সাথে কার পরকীয়া চলছে, কে বাড়ি করলো, কে গাড়ি কিনলো, কার সাথে কার বিয়ে হলো, এসব দেখার সময়ের কোনো অভাব নেই। যাই হোক, এদের জন্যই তো আজ অর্জুন আর মীরার মতো ব্লগাররা মিলিয়ন ভিউজ গেইন করে থাকে। অর্জুন আর মীরার বিষয়ে বলে রাখি, 4 বছর আগে বিয়ে হলেও তারা অনেক দিন যাবতই বাচ্চা নিতে চেষ্টা করছে, কিন্তু মীরা কনসিভ করতে পারছে না। এর মধ্যে একদিন অর্জুন মীরাকে একটি পেন্ডেন্ট দেখায় এবং বলে তার মা প্রথম যখন প্রেগনেন্ট হয়েছিল তার বাবাই পেন্ডেন্টটি গিফট করেছিল। আর অর্জুনেরও ইচ্ছা মীরা যখন প্রেগনেন্ট হবে অর্জুন মীরাকে এটি গিফট করবে। এরপর ধীরে ধীরে তারা 5 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলে, এমনকি বেস্ট কাপল অ্যাওয়ার্ডও পায়। অবশ্য ভিউজ থাকলে অ্যাওয়ার্ড তো আসবেই। এরপর একদিন অর্জুন আর মীরা তাদের চ্যানেল 5 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করার আনন্দে বন্ধুদের নিয়ে একটি পার্টি দিচ্ছিল। মেয়েরা এক পাশে আড্ডা দিচ্ছে আর ছেলেরা অন্য পাশে। অর্জুন তার বন্ধুদেরকে বলছিল চ্যানেলটি 5 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করেছে, এটা কি ছোট কিছু? তাই আগামীকাল তার অডিয়েন্সদের জন্য একটি সারপ্রাইজ ভিডিও আসবে। তবে অর্জুন এটা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছে। এরপর সবাই চলে যাচ্ছিল। অর্জুনও কার আনতে গেলে অর্জুনের কাছে একটি প্রাইভেট নম্বর থেকে কল আসে। অন্য পাশ থেকে কেউ একজন অর্জুনকে একটি গেমের কথা বলে যে তুমি যদি 3 বার হর্ন বাজাও তুমি 10 লাখ টাকা পাবে। অর্জুন ভাবে এটা কোনো পাগলই হবে, তার সাথে হয়তোবা প্র্যাঙ্ক করছে, এজন্য অর্জুন কল কেটে দেয়। অন্যদিকে মীরা তার বান্ধবী থেকে বিদায় নেওয়ার সময় তার এক বান্ধবী জানতে চাচ্ছিল তুই অর্জুনের সাথে ওই বিষয়টি শেয়ার করেছিস? মীরা বলে না, এখনও করিনি, জানি না ওকে কিভাবে কথাটি বলবো, কিন্তু আমি অবশ্যই ওকে বলবো। এরপর যাওয়ার সময় মীরা অর্জুনের কাছে জানতে চাচ্ছিল তুমি তোমার বন্ধুদের বলেছ কাল তুমি চ্যানেলে একটি সারপ্রাইজ ভিডিও আপলোড করবে, তুমি কোন টপিকের উপর ভিডিও আপলোড করবে বলো তো? অর্জুন তখন মীরাকে তাদের ডিভোর্সের ফাইল দেখায় এবং বলে আমরা কাল আমাদের ডিভোর্স ফাইলের একটি ভিডিও আপলোড করব। তবে ডিভোর্সের কথা শুনে তো মীরা পুরো চমকে উঠেছে। অর্জুন বলে আরে সত্যি সত্যি না, এটা অডিয়েন্সকে দেখানোর জন্য। মীরার কথা কিছুদিন আগে আমরা বেস্ট কাপলের অ্যাওয়ার্ড পেয়েছি, এই মুহূর্তে ডিভোর্সের বিষয়টা কেমন হয়ে যাবে না? অর্জুনের কথা আমি তো এটাই চাচ্ছি, শহরের বেস্ট কাপল হঠাৎ করে ডিভোর্স নিচ্ছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হবে। আমরা একের পর এক ঝগড়ার ভিডিও আপলোড করব, পাবলিক মনে করবে আমাদের মধ্যে কোনো ইস্যু হয়েছে আর এটা আগ্রহ নিয়ে দেখবে। তখন দেখবে 2 মাস পর্যন্ত আমরা ট্রেন্ডিংয়ে থাকব। আর বাস্তবে এমনটাই হয়, ব্লগাররা নাটক সাজিয়ে ভিডিও করে আর আমরা বাস্তব মনে করে কত আগ্রহ নিয়ে দেখি। আহারে, যাই হোক, প্ল্যানটা খারাপ না, তাই মীরাও রাজি হয়ে যায়। আর এরপর তারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। তবে সকাল হতে মীরার এবং অর্জুনের ফ্রেন্ডরা কন্টিনিউ তাদের কল করে যাচ্ছিল। অর্জুন তখন একজনের কল রিসিভ করলে সে বলে ভাই তুই বলেছিলি সকালবেলা একটি সারপ্রাইজ ভিডিও আপলোড করবি, এটাই তাহলে তোর সারপ্রাইজ? অর্জুনের কথা আমি তো এখনও কোনো ভিডিও আপলোডই করিনি। অর্জুন দ্রুত তার ফোন নিয়ে চেক করে দেখে
ইউটিউব থেকে তার চ্যানেলই গায়েব হয়ে গেছে। অর্জুন সাথে সাথে তার কম্পিউটার চেক করে, চ্যানেলটি রিমুভ করে দেওয়া হয়েছে। এটা দেখার পর অর্জুনের মাথায় যেন আকাশটাই ভেঙে পড়ল। অর্জুন সাথে সাথে মীরাকেও ডেকে তোলে। মীরাকে জানার মাত্র মীরাও পুরো হতভম্ব হয়ে যায়। এখন তাহলে কি হবে? একদিকে চ্যানেল হারিয়ে তারা পড়ছে দুশ্চিন্তায়, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তাদের এই চ্যানেল ডিলেটেড নিউজটি পুরো ট্রেন্ডিংয়ে চলছে। মানে তারা মিথ্যা খবর দিয়ে ট্রেন্ডিংয়ে গিয়ে ইনকাম করতে চেয়েছিল, আর এখন ট্রেন্ডিংয়ে ঠিকই গিয়েছে, ইনকামটাই বন্ধ হয়ে গেছে। অর্জুন আর মীরা তাদের চ্যানেলটিকে ব্যাক আনার জন্য যথাসম্ভব চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাদের চ্যানেলটি ব্যাক আনতে পারছে না। আবার সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাদের নামে হ্যাশট্যাগ ক্রিয়েট করেছে, অনেকেই তাদের নেক্সট ভিডিও চাইছে। আবার অর্জুনদের একমাত্র আয়ের উৎসই ছিল এই চ্যানেলটি। তারা বাড়ি করার সময়, গাড়ি কেনার সময় লোনও নিয়েছিল। কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকা তাদের লোন পরিশোধ করতে হবে। এখন এত টাকা পাবেই বা কোথায়? এই জন্য তারা চিন্তা করে তারা নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে আবার নতুন করে শুরু করবে। যেই কথা সেই কাজ। অর্জুন নতুন একটি চ্যানেল খুলেই নতুন চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করে এবং এই চ্যানেলে তাদের সাবস্ক্রাইবারদেরকে সাবস্ক্রাইব করতে বলে। তবে সার্চ হিস্টোরি থেকে খুব একটা ভালো রেসপন্স আসছিল না। এই জন্য তারা একজন বড় ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করে তাদের চ্যানেলটিকে প্রমোট করে দিতে বলে। অবশ্য এই জন্য বেশ কিছু চার্জও দিতে হয়। আর তার ডিমান্ড মতো অর্জুনরা একটি ভিডিও তৈরি করে তার চ্যানেলে তাদের চ্যানেলটিকে প্রমোট করে। আর ওই প্রথম ভিডিওতেই তারা ভালো ভিউসও পায় এবং 40,000-এর মতো সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। কিন্তু 40,000 হওয়ার পর কেন যেন থেমে গিয়েছে, খুব একটা বাড়ছে না। এত কম সাবস্ক্রাইবার দিয়ে খুব বেশি ভিউ জেনারেট করা যাবে না। এখন লোনের টাকা পরিশোধই বা কীভাবে করবে? তবে এর মধ্যেই তাদের পাওনাদার এসে পড়ে। এই ব্যক্তি আবার লোকাল গুন্ডা। মানুষকে টাকা যেমন দিতে জানে, গলায় পাড়া দিয়ে তুলতেও জানে। বেশ কিছুদিন যাবৎ তার লোকেরা অর্জুনদেরকে কল করে আসছে, কিন্তু অর্জুন পিক করছে না। এই জন্য সে লোকজন নিয়ে অর্জুনদের কাছ থেকে টাকা নিতে এসেছে। অবশ্য অর্জুন তার হাতে পায়ে ধরে মাত্র 7 দিনের সময় চেয়ে নেয়, যে 7 দিনের মধ্যে আমি পূরণ করে দেব। আর যাওয়ার সময় লোকটা বলেও যায়, তোমরা তো ইউটিউবে ভিডিও দাও, 7 দিনের মধ্যে টাকা না পেলে তোমার এমন চেহারা বানাবো, ওই চেহারা আর ভিডিও বানাতে পারবে না। সিন চলে যায় পরবর্তী দিন। মীরার কাছেও একটি প্রাইভেট নম্বর থেকে কল আসে এবং অন্য পাশ থেকে কেউ মীরাকে একটি রিয়েলিটি গেম শোর কথা বলে, যে তুমি যদি পার্টিসিপেট করো তাহলে তোমার জীবনটা বদলে যাবে। মীরা অবশ্য এটাকে প্র্যাঙ্ক কল ভাবছিল, কিন্তু লোকটি মীরাকে বলে, তোমাকে সিম্পল কিছু টাস্ক পূরণ করতে হবে, তুমি তোমার ঘরের সামনে আসো। যদিও মীরা প্রথমে চাইছিল না, তারপর আগ্রহ নিয়ে ঘরের সামনে যায়। এরপর লোকটি মীরাকে 10 সেকেন্ডের সময় দিয়ে 3 বার তার ডোরবেল বাজাতে বলে। যদিও মীরা একটু কনফিউজড, তারপর মীরা 3 বার বেল বাজায়। আর সাথে সাথে লোকটি বলে, তুমি এনডি রাউন্ডে পাস করেছ, তোমাকে আমরা 5টায় কল করব, বলেই কল কেটে দেয়। এরপর মীরা ঘরে গিয়ে অর্জুনকে বিষয়টি জানায় যে আমাকে কেউ কল করে রিয়েলিটি শোর কথা বলেছে। অর্জুন বলে, এমন কল আমি কাল রাতেই পেয়েছিলাম, কিন্তু আমি তার কথায় কোনো কানি দেইনি। মীরা তখন তার টাস্কের কথা বলে, যে আমাকে সে শুধুমাত্র 3 বার বেল বাজাতে বলেছে। অর্জুনের কথা তুমি এটা বিশ্বাস করলে? অবশ্য মীরাও ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করেনি যতক্ষণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক না করেছে। মীরা তখন তার ব্যাংকের একটি মেসেজ দেখায়, সে যখন আমাকে কনগ্রাচুলেশন বলেছে তারপর এই মেসেজটা এসেছে। অর্জুনও দেখে শুধুমাত্র এনটি রাউন্ডের সিম্পল এই টাস্কের জন্য মীরার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠানো হচ্ছে। আর এরপরই দুজন গভীর চিন্তায় পড়ে যায়, কারণ প্র্যাঙ্ক করার জন্য কেউ তার 2 লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠাবে না। তার মানে নিশ্চয়ই কিছু একটা আছে। আবার 5টায় কল করতে চেয়েছে। তবে সেফটির জন্য তাদের অ্যাকাউন্টে যে 2 লক্ষ টাকা পাঠিয়েছিল, প্রথমেই তারা সেই টাকাটি অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এরপর ঠিক 5টা বাজতেই মাস্ক পরিহিত কোনো এক ব্যক্তি মীরার নম্বরে আবারও কল করে। তবে এবার অর্জুন রিসিভ করে তার সাথে কথা বলে, আর আবারও সে অর্জুনকে একটি রিয়েলিটি গেম শোর কথা বলে। আর এখানে আমরা এটাও দেখতে পাই, তারা একটি ড্রোনের মাধ্যমে অর্জুনদের সকল গতিবিধি নজর রাখছে। আবার অর্জুনের মনেও অনেক সন্দেহ রয়েছে। এই জন্য অর্জুন এই রিয়েলিটি শো সম্পর্কে ডিটেলসও জানতে চায়, যে তাদেরকে কী করতে হবে, কেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, আবার এটা লিগাল না ইললিগাল কোনো শো, অডিয়েন্সই বা কারা থাকবে, কোথায় গিয়ে খেলতে হবে, সব কিছু। তখন ওই মাস্কম্যান জানায়, এই গেমে শুধু তোমরা দুজনই থাকবে, আর পুরো গেমটা তোমাদের বাড়িতেই হবে। এই গেমটির সময়কাল হবে 7 দিন, আর এই 7 দিনে তাদেরকে 4টি স্টেজ পার করতে হবে। প্রতিটি স্টেজ কমপ্লিট হওয়ার পরই তারা একটি নির্দিষ্ট পরিমাণ প্রাইজ মানি পাবে। আর সবগুলো স্টেজ কমপ্লিট করতে পারলে তারা দুজন পাবে 2 কোটি টাকা। অর্জুন জানতে চায় যে এই শোটা কারা দেখবে, আর হোস্টই বা কারা করছে। মাস্কম্যান বলে, সেটা আমরা তোমাকে পরে জানাবো। কিন্তু মীরার একটু সন্দেহ হচ্ছে। মীরার কথা কোনোরকম কোনো ডকুমেন্টস ছাড়াই এত টাকা, এখানে কিছু একটা গণ্ডগোল নিশ্চয় আছে। অবশ্য অর্জুনের কথা, আমরা কি কারোর খুন করতে যাচ্ছি? জিতলে টাকা পাবো, আর হেরে গেলে তো আমাদের হারানোর কিছু নেই। সুযোগ যেহেতু আছে, কাজে লাগানোটাই ভালো।
তাই অর্জুন আর মীরা দুজনই এই গেম খেলতে রাজি হয়ে যায়। আর ওই রাতেই মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি অর্জুনদের ঘরের মধ্যে একটি মনিটর এবং ঘরের আনাচে কোনাচে প্রত্যেকটি জায়গায় ক্যামেরা সেট করে দেয়, সাথে কয়েকটি গিফট বক্স আর বাড়ির বাইরে একটি ইয়েলো লাইন এবং রেড লাইন করে দিয়ে যায়। তবে ওরা যাওয়া মাত্রই মীরা বলছিল, আমি সকল ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন চ্যানেল খোঁজ নিয়ে দেখলাম এমন কোনো রিয়েলিটি শোর আয়োজন করা হয়েছে কিনা, কোথাও কোনো তথ্য পেলাম না। অর্জুনের কথা, ঘরের এত জায়গায় যেহেতু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, নিশ্চয় কোথাও না কোথাও বসে অডিয়েন্সরা দেখছে। আর আমাদের তো 20 লাখ টাকার দরকার। একবার আমরা 20 লাখ টাকা জিতলে আমরা গেম থেকে কুইট করে নিব। অর্জুন আর মীরার এইসব চিন্তা করতে করতে রাতটা কেটে যায়। আর সকাল 6টা হতেই মনিটরে মাস্ক পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। ঠিক যেমনটা স্কুইড গেমে একজন মাস্ক পরিহিত ব্যক্তি অর্গানাইজার ছিল, এখানে এই ব্যক্তিও ঠিক গেমের অর্গানাইজার হিসেবেই কথা বলছে। এই ব্যক্তিকে আমরা মাস্কম্যান বলে ডাকব। তো মাস্কম্যান প্রথমেই অর্জুন আর মীরাকে 3টি রুলসের কথা বলে। প্রথম রুলস হচ্ছে, এই গেম শুধুমাত্র অর্জুন আর মীরাকেই খেলতে হবে। দ্বিতীয় শর্ত, এই গেম শেষ না হওয়া পর্যন্ত অর্জুন আর মীরা কেউই ওই রেড লাইন ক্রস করে বের হতে পারবে না। তৃতীয় শর্ত, এই গেম সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে কিচ্ছু বলা যাবে না। তবে অর্জুন জানতে চাই, আমরা কি যে কোনো সময় গেম থেকে কুইট করতে পারবো? মাস্কম্যান বলে, অবশ্যই পারবে। তোমাদের এখানে 2টি বাটন আছে। যখনই তোমাদের মনে হবে তোমরা গেম থেকে কুইট করবে, তাহলে রেড বাটন প্রেস করে তোমরা ওই পর্যন্ত যত টাকা জিতেছ নিয়ে চলে যেতে পারবে। তবে অবশ্যই তোমাদের দুজনকেই রেড বাটন প্রেস করতে হবে। আর যদি শুধুমাত্র একজন প্রেস করে কুইট করতে চায়, তাহলে প্রাইজ মানি ছাড়াই তাকে চলে যেতে হবে। এটাই গেমসের কন্ডিশন। এরপর অর্জুন বক্সগুলো সম্পর্কে জানতে চায় যে বক্সগুলো কী জন্য। মাস্কম্যান বলে, এই প্রত্যেকটি বক্স এক একটি স্টেজে ওপেন করতে হবে। আর এখানে যে লাল বক্সটি রয়েছে সেটা একটি মিস্ট্রি বক্স। ওই লাল বক্সের সাথে গেমের কোনো সম্পর্ক নেই। তবে তোমরা যদি ওই বক্সটি ওপেন করো, তাহলে তোমাদের প্রাইজ মানি 50% কেটে রাখা হবে। কৌতূহলবশত অর্জুন বলছিল, ওই বক্সে এমন কি আছে? বোম আছে? মাস্কম্যান বলে, বোম নেই, তবে ওখানে একটি ডেঞ্জার অ্যালার্ম আছে। সাথে এটাও বলে, ওই বক্সে তোমাদের দুজনেরই কিছু একটা আছে, যেটা ওপেন করলে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। অর্জুনের কথা, আমাদের মধ্যে এমন কোনো গোপনীয়তা নেই যেটা নিয়ে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তারপর আমরা ওই রেড বক্স কখনোই ওপেন করব না। এরপর তাদের প্রথম স্টেজের খেলা শুরু হয়। প্রথম স্টেজে তাদের একটি বড় বক্স ওপেন করতে হয়। আর এখানে মূলত ছোট বাচ্চাদের কিছু গেমসের ইকুইপমেন্ট ছিল। অর্জুন আর মীরাকে প্রত্যেকটি গেমস কমপ্লিট করতে হবে। আর অর্জুন আর মীরা ধীরে ধীরে প্রত্যেকটি গেমস কমপ্লিট করে ফেলে। প্রথম রাউন্ড কমপ্লিট করাতে তারা 3 লক্ষ টাকা জিতেছে। আর এই গেমসের অডিয়েন্সের থেকে 202টি লাইক পেয়েছে। তবে প্রতিটি লাইকের জন্য তারা 1000 করে টাকা পাবে। তার মানে 2,02,000 টাকা। সাথে প্রাইজ মানি ছিল 3 লক্ষ টাকা। তার মানে 5,02,000 টাকা তারা এ পর্যন্ত আর্ন করল। এটাতে গেল প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে অর্জুন আর মীরাকে 30 সেকেন্ডের একটি রিলস বানিয়ে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করতে হবে। আর ওই রিলসে 15 মিনিটের মধ্যে 50,000 লাইক পড়তে হবে। যদি 50,000-এর একটা লাইকও কম হয়, তাহলে তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তবে এই 50,000 লাইক দুজনের মিলে কাউন্ট হবে। এই জন্য দুজনই চিন্তা করছিল এখন তারা কি করবে। সময় মাত্র 15 মিনিট। তখন মীরা কিছু চিন্তা করে উপরের ঘরে চলে যায়। আর অর্জুন নিচে বেশ কিছু ভিডিও দেখছিল যে কোন কোন ভিডিওতে বেশি লাইক পড়েছে। কয়েকটি ভিডিও দেখে অর্জুন একটি হাতুড়ি নিয়ে তার বাইক ভাঙার ভিডিও করতে যাচ্ছিল। তবে এর মধ্যে মীরা একটি ভিডিও আপলোড করে দিয়েছে। অর্জুন ভিডিওটি প্লে করে দেখে মীরা তার শার্টের বাটন খুলে হাতে একটি সিগারেট এবং মদের বোতল নিয়ে ভিডিও বানিয়েছে। মানে এমন ভিডিও মীরা কখনোই তৈরি করেনি। অবশ্য মীরা ভালো করে জানত শার্টের বোতাম যতগুলো খুলবে তত বেশি লাইক পড়বে। আর ভিডিও ছাড়ার সাথে সাথেই লাইকের বন্যা বইতে শুরু করে। কিন্তু মীরা যে এমন ভিডিও পোস্ট করবে অর্জুন তা মোটেও এক্সপেক্ট করেনি। তাই অর্জুন রাগ করে বাড়ির ছাদে গিয়ে সেখান থেকে জাম্প করার একটি রুফটপ চ্যালেঞ্জের ভিডিও আপলোড করে। আর এই ভিডিও দেখে মীরাও ছুটে আসে যে অর্জুনের কিছু হলো না তো আবার। তবে না, অর্জুন সুস্থ আছে। মীরা অর্জুনকে বলছিল, তুমি পাগল হয়েছ? অর্জুনও বলে, সেম কথাটা তোমার কাছে আমার জানতে চাওয়া উচিত। মীরা বলছিল, তুমি কিছু লাইকের জন্য নিজের লাইফ রিস্ক নিবে? অবশ্য অর্জুনের কথা, আমি যদি শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে থাকি সেই ভিডিও কে দেখবে? আর অর্জুনের কথা মীরাও বুঝতে পারছে মীরা যেটা করেছে অর্জুন মোটেও পছন্দ করেনি। এদিকে কাউন্টডাউন চলছে। এক পাশে মীরার ভিডিও, অন্য পাশে অর্জুনের ভিডিও। দুজনের ভিডিওতে লাইক পড়ছে। তবে অর্জুনের ভিডিওতে তেমন একটি লাইক না পড়লেও মীরার ভিডিওতে লাইকের বন্যা বয়ে গেছে। আর সময় শেষ হওয়ার আগেই মীরার ভিডিওটি 50,000 লাইক ক্রস করে ফেলে। আর এর ভিতর দিয়ে তারা দুজনই সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে ফেলে। আর এই রাউন্ডটি কমপ্লিট করায় অডিয়েন্সের লাইক এবং প্রাইজ মানি মিলিয়ে
তারা মোট 10 লক্ষ টাকা জিতে নেয়। এরপর তাদের দ্বিতীয় স্টেজ যেতে হবে। তবে মীরা এমন ভিডিও বানিয়েছে দেখে অর্জুন জিতে খুশি হতে পারছে না। তখন মীরা অর্জুনকে বোঝায় যে আমরা তো এটা জেতার জন্যই করেছি, আর এটা জাস্ট একটা গেম। তাই মীরা অর্জুনকে প্রমিস করায় যে এই গেমের সাথে আর টাস্কের সাথে তাদের পার্সোনাল লাইফের কোনো কানেকশন থাকবে না। দিনের বেলা টাস্কগুলো জেতার পর রাতের বেলা অর্জুন আর মীরা চিন্তা করছিল, তারা যখন শুরু করেছিল তাদের কাছে কিছু ছিল না, এখন তারা 10 লাখ টাকা জিতেছে। কিন্তু আসলে কি ওই টাকা তারা পাবে? আর এই কনফিউশন দূর করতে তারা মাস্কম্যানের সাথে কথা বলে। তবে মাস্কম্যানের সাথে কথা বলা অবস্থাতেই তারা অর্জুনদের দরজার সামনে একটি ব্রিফকেস রেখে যায়। আর এরপর অর্জুনরা ওই ব্রিফকেসটি খুলেই দেখে তারা যে 10 লাখ টাকা জিতেছে পুরো টাকাটা এখানে আছে। একসাথে এতগুলো টাকা দেখে তারা তো আনন্দে আত্মহারা। এখন অর্জুনরা চিন্তা করছে তাদের 20 লক্ষ টাকা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। 10 লাখ জিতেছে, আর বাকি 10 লাখ জিতলে তারা এই খেলা থেকে সরে যাবে। সিন চলে যায় পরবর্তী দিন। আজ দ্বিতীয় স্টেজের খেলা শুরু। প্রথমেই মাস্কম্যান তাদের সেকেন্ড বক্সটি খুলতে বলে। অর্জুনরা খুলেই দেখে এই বক্সের মধ্যে 2টি ওয়াটারপ্রুফ এয়ারব্যাগ রাখা। মাস্কম্যান এই ব্যাগ দুটো দুজনের কানে রাখতে বলে। দ্বিতীয় স্টেজের রুলস হচ্ছে তাদের কানে যে ব্যাগটা দেয়া হয়েছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে এই ব্যাগের মাধ্যমে যার যার টাস্ক বলে দেওয়া হবে, কিন্তু একজনের টাস্ক আরেকজন শুনতে পাবে না। আর যাকে যে টাস্কটি দেয়া হবে সে অন্যজনকে এই ব্যাপারে কিছু বলতে পারবে না, এমনকি ইশারা ইঙ্গিতেও কিছু বোঝাতে পারবে না। যদি সে চেষ্টা করে তাহলে সে ডিসকোয়ালিফাই হবে। তবে কখন কাকে কোন টাস্ক দেয়া হবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। সিন চলে যায় এর কিছুক্ষণ পর। অর্জুনকে ডাইনিং টেবিলে বসা দেখে মীরা বসতে যাচ্ছিল, কিন্তু অর্জুন তখনই চেয়ারটা সরিয়ে দিলে মীরা পড়ে যায়। মূলত এটা অর্জুনের একটি টাস্ক ছিল। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে এরপরই মীরার মা এসে পড়ে, আর মীরার মাকে দেখে দুজনই বেশ চিন্তিত। তবে আপাতত তারা মীরার মাকে কিছু বুঝতে না দিয়ে মীরার মার সাথে কথা বলছিল। অর্জুনও সবার জন্য চা তৈরি করে নিয়ে আসে। আর এরপর আসে মীরার টাস্কের পালা। মীরার চায়ের চিনি কম হয়েছে বলে কিচেনে চলে আসে। আর মাস্কম্যান মীরার কাছে জানতে চায় তোমার মা সবচেয়ে বেশি কী খেতে পছন্দ করে। মীরা জানায় সাম্বার রাইস। মাস্কম্যান বলে তোমার জন্য 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টার মধ্যে তোমার মাকে সাম্বার রাইস তৈরি করে খাওয়াতে হবে। তবে এই টাস্কের জন্য একটি চ্যালেঞ্জও আছে। যদি মীরা এই টাস্ক কমপ্লিট করতে পারে তাহলে মীরা তার দ্বিগুণ পাবে, আর যদি কমপ্লিট করতে না পাবে যে পরিমাণ অর্থ সে বাজি ধরবে পুরোটাই তার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। এই জন্য মীরা 3 লক্ষ টাকা ধরে রাজি হয়ে যায়। আর এরপর তার মাকে গিয়ে বলে আজ আমি তোমার পছন্দের সাম্বার রাইস রান্না করব, তুমি খেয়ে তারপর বিকেলে যাবে। আর ঠিক একই সময় অর্জুনকেও টাস্ক দেওয়া হয় 15 মিনিটের মধ্যে যে কোনোভাবে মীরার মাকে বাড়ি থেকে বের করতে হবে। এখন অর্জুন কিভাবে বের করবে সেটাই বুঝতে পারছে না। অর্জুন প্রথমে মীরার মাকে বলে যে আপনি যে দোকানের শাড়ি সবথেকে বেশি পছন্দ করেন ওই দোকানে একটু অফার চলছে, একটার দামে 3টি শাড়ি পাওয়া যাচ্ছে। তবে মীরার মা বলে আমি তো গতদিনই 4টা শাড়ি কিনেছি, আজ কিনবো না। এই জন্য মীরার মা তার বান্ধবীকে কল করতে চলে যায়। আর মীরাও রান্না করতে রান্নাঘরে যায়। অর্জুন তখন সোফায় বসেছিল। ঠিক তখনই মীরার মাকে কেউ কল করে জানায় মীরার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। মীরার মা সাথে সাথে চিৎকার করে ওঠে। শোনামাত্রই মীরা তার মাকে নিয়ে তাদের গাড়িতে বসায়। মীরাও উঠতেই যাচ্ছিল, কিন্তু মীরার তখনই মনে পড়ে এই গেম শেষ না হওয়া পর্যন্ত সে রেড লাইন ক্রস করতে পারবে না। মীরার মাও কান্নাকাটি করছে। তাই মীরা অনেক চিন্তাভাবনা করে একটি ক্যাব বুক করে তার মাকে ক্যাবে তুলে দেয়। মীরার মা কাঁদতে কাঁদতে চলে যায়। এর মধ্যে অর্জুনের দেওয়ার সময় শেষ হয়ে যেতেই মাস্কম্যান ডিক্লেয়ার করে অর্জুন তার টাস্ক কমপ্লিট করতে পেরেছে। আর মীরা বুঝতে পারে তার বাবার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অর্জুনই তার বন্ধুকে দিয়ে তার বাবার অ্যাক্সিডেন্টের কথা বলিয়েছে যাতে তার মা দ্রুত এখান থেকে চলে যায়। কিন্তু মীরার কথা আমার মা হার্টের পেশেন্ট, যদি বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে কিছু হয়ে যেত, তুমি এটা মোটেও ঠিক করনি। এই টাস্ক কমপ্লিট করায় অর্জুন 6 লক্ষ টাকা জিতেছে। তবে এরপর অর্জুনও বুঝতে পারে মীরাও 3 লক্ষ টাকা হেরেছে। কারণ মীরার টাস্ক ছিল তার মাকে সাম্বার রাইস তৈরি করে খাওয়ানো। মীরার কথা তুমি তো সরাসরি মাকে বলে পাঠাতে পারতে, মিথ্যা বলার কি দরকার ছিল? মীরা তার মাকেও কল করে জানায় তোমাকে কেউ কল করে প্র্যাঙ্ক করেছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তবে মীরার মা এখনও আতঙ্কে আছে। মীরা বিষয়টি মেনে নিতে পারছে না। তবে এই টাস্ক কমপ্লিট করতে গিয়ে অর্জুনও বুঝতে পারছে মাস্কম্যান তাদের ইমোশন নিয়ে খেলছে। মীরার কথা ইমোশন না, আমরাই হয়তোবা বেশি লোভী হয়ে গিয়েছি। অর্জুন তখন মীরাকে শান্ত করতে মীরার ওই ডায়লগগুলোই বলে যেগুলো মীরা অর্জুনকে বলিয়ে প্রমিস করিয়েছিল যে এই গেমের সাথে তাদের পার্সোনাল লাইফ কোনোভাবে কানেক্ট করবে না। মীরার কথা যদি আমাকে এমন টাস্ক দিত তাহলে তোমার মতো এমন আগলি আইডিয়া আমি কাজে লাগাতাম না, আমি হেরেই যেতাম। অর্জুনের কথা এটা তোমার আগলি লাগছে? আমি যদি জানতে পারতাম আমার বাবা হসপিটালে ভর্তি আছে তাহলে এতক্ষণ আমি হসপিটালে থাকতাম, তোমার মতো ফিরে আসতাম না।
আর এই কথা শুনে মীরার ইগোতে লাগবে। মীরা এজন্য ঘর থেকে বের হয়ে ওই রেড লাইন ক্রস করতে যাচ্ছিল। তবে অর্জুন মীরাকে টেনে সেখান থেকে নিয়ে আসে এবং বোঝানোর চেষ্টা করে যে এটা তো জাস্ট গেম। এরপর অর্জুনরা মাসম্যানের কাছে জানতে চায়, তোমরা এভাবে ডাবল গেম কেন খেলছ? ওর মাকেই বা কেন এই গেমের মধ্যে ইনভলভ করতে গেলে? মাসম্যান তখন জানায় যে তাদের কাছে টাস্কের জন্য নির্দিষ্ট কোনো প্ল্যান থাকে না, সিচুয়েশনের উপর তারা টাস্ক তৈরি করে। যখন যেমন সিচুয়েশন, তখন ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে টাস্ক তৈরি করা হয়। এমনকি মীরা এবং অর্জুন এটাও বুঝতে পারছে একজনকে টাস্ক কমপ্লিট করতে হলে আরেকজনকে হারতে হবে, আর এটাই খেলার নিয়ম। আর এরপরে মীরা রাগ করে উপরে চলে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুনের ফোনে একটি নোটিফিকেশন আসে। অর্জুন চেক করে দেখে তাদের যে চ্যানেলটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল সেই চ্যানেলটি আবার ফিরে এসেছে। আর এই জন্য অর্জুন মীরাকে সেই খুশির খবরটি বলতে যাচ্ছিল। তখনই মীরা বলে, দেখো অর্জুন, আমি এসব খেলা খেলতে চাই না। মানুষ আমাদের ইমোশন নিয়ে খেলা করছে, চলো আমরা এই খেলাটি এখানে বন্ধ করে দিই। আর মীরার মুখে এটা শুনে অর্জুন মীরাকে চ্যানেল ব্যাক আসার খবরটি না দিয়ে ফোনটি পকেটে রেখে দেয় এবং মীরাকে বোঝায়, আমাদের তো যে কোনো মূল্যে 20 লাখ টাকা অ্যারেঞ্জ করতেই হবে, আমাদের তো আর অপশন নেই। তাই 20 লাখ টাকা আমাদের হাতে হয়ে গেলেই আমরা বন্ধ করে দিব। এই জন্য মীরা অর্জুনের কথায় রাজি হয়ে যায়। তবে অর্জুনও ভালো করে জানে মীরা যদি জানতে পারে তাদের চ্যানেলটি ব্যাক এসেছে তাহলে কখনোই আর এই গেমটি খেলবে না। এই জন্য অর্জুন মীরাকে কিছু না বলেই তাদের ফিরে আসা চ্যানেলটি আবার ডিঅ্যাক্টিভেট করে দেয়। তবে এদিকে মীরা যখন শাওয়ার নিতে যাচ্ছিল তখনই মাসম্যান মীরাকে তার নতুন টাস্কটি দেয়। আর মীরার অ্যাকাউন্টে ছিল 11 লক্ষ টাকা, তাই মীরা সেখান থেকে 10 লক্ষ টাকা বাজি ধরে। আর এরপরই মাসম্যান মীরাকে জানায় মীরাকে একটি 10 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করে সেটা তার পুরাতন চ্যানেলে আপলোড করতে হবে। কিন্তু মীরা বুঝতেই পারছে না যে চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে সেই চ্যানেল সে কীভাবে ভিডিও আপলোড করবে। মীরা আবারও কম্পিউটার চেক করে যে তাদের চ্যানেল ব্যাক হয়েছে কিনা, কিন্তু অর্জুন তো আবার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তাই মীরা এবারও টাস্কে হেরে যায়। আর মীরা হেরে যাওয়ার পর অর্জুনও জানতে পারে মীরা 10 লক্ষ টাকা হেরে গেছে। এই জন্য অর্জুন মীরাকেও শাউট করছিল যে বোকার মতো কাজ কেন করো? কেউ একবারে 10 লক্ষ টাকা এভাবে ধরে? তোমার উপার্জন করা টাকা হলে তুমি কখনো এটা করতে পারতে না। আর অর্জুনের এসব কথা শুনে মীরা একটু মন খারাপ হয়ে যায়। মীরাও আস্তে আস্তে বুঝতে পারছে টাকার জন্য অর্জুন তাকে কত কি বলছে। তবে অর্জুন এখনও জানে না মীরাকে কি টাস্ক দেয়া হয়েছিল। তাই মীরা রাগ করে মাসম্যানকে বলছিল, এটা তো আমার সাথে চিট করা হচ্ছে। যে চ্যানেল আমাদের রিমুভ হয়ে গিয়েছে সেই চ্যানেল আমি কিভাবে ভিডিও আপলোড করব? আর এটা শোনা মাত্রই অর্জুনও চমকে ওঠে। অর্জুনও বুঝতে পারছে টাস্কটি কেন দেওয়া হয়েছে। ওরাও হয়তোবা জানে তাদের চ্যানেল ব্যাক এসেছিল। তবে মাসম্যান কিছু বলার আগেই অর্জুন মীরাকে বলেই দেয়, আমাদের চ্যানেলটি ব্যাক এসেছিল, কিন্তু আমি তোমাকে কিছু না বলে আমি আবার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আমি ভেবেছিলাম তুমি জানতে পারলে তুমি আর খেলবে না, নেক্সট রাউন্ড কমপ্লিট হলে আমি তোমাকে বলে দিতাম। কিন্তু মীরার কথা, তাহলে তুমিই বলো আমি যে টাস্কে হেরে গেলাম এর জন্য কে দায়ী? তবে অর্জুন মীরাকে মিথ্যা বলায় মীরার মনটা একদমই ভেঙে গেছে। আর অর্জুনের একটা মিথ্যার কারণে তারা 10 লক্ষ টাকা হেরে গেল। তাই মাসম্যান অর্জুনকে বলে দেয়, গতকাল তোমাদের যে 10 লক্ষ টাকার ব্রিফকেস দেওয়া হয়েছিল সেটা তোমাদের ঘরের সামনে রেখে দিও, মানে সেটা ফেরত দিতে হচ্ছে। সিন চলে যায় পরবর্তী দিন। আজ অর্জুনের জন্মদিন। এই জন্য সকাল হতেই মীরা অর্জুনের জন্য একটি কেক নিয়ে এসে অর্জুনকে ঘুম থেকে জাগায়, সাথে একটি গিফটও দেয়। তবে অর্জুন ওই গিফটটি খুলেই দেখে মীরা প্রেগনেন্ট। আর এটা দেখে অর্জুন তো অনেক খুশি। অর্জুন মীরাকে জড়িয়ে ধরে, দুজনই অনেক খুশি। তবে মীরা বলছিল, এখন তো তুমি আমাকে তোমার মায়ের ওই পেন্ডেন্টটি দিবে। এই জন্য অর্জুন তার মায়ের পেন্ডেন্টটি আনতে যাচ্ছিল। তখনই অর্জুনের মনে একটু সন্দেহ হয়, আজ অর্জুনের জন্মদিন, আজই মীরা কীভাবে পজিটিভ হলো। অর্জুন ভাবছে এটা হয়তো মীরার কোনো টাস্ক হবে। এই জন্য অর্জুন ওই পেন্ডেন্টটি দিতে একটু গড়িমসি করছিল। মীরাও তখন বুঝতে পারছে অর্জুন হয়তোবা এটাকে টাস্ক মনে করছে। তাই মীরা অর্জুনকে বলে যে আমি 1 সপ্তাহ আগেই টেস্ট করেছিলাম, কিন্তু শুধু আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম যে আজকের দিন আমি তোমাকে বলবো, কিন্তু তুমি এটাকে টাস্ক মনে করছো। আজ তুমি আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তটা মিস করলে অর্জুন, বলে মীরা কাঁদতে কাঁদতে চলে যায়। আর এরপর অর্জুন অনেক চিন্তা ভাবনা করে মীরাকে তার মায়ের পেন্ডেন্টটি দেয়, কারণ অর্জুন বুঝে গেছে মীরা তার টাস্কের জন্য এটা করেনি, সত্যিই মীরা প্রেগনেন্ট। এরপর অর্জুন যখন এক্সারসাইজ করছিল তখন মাসম্যান অর্জুনকে বার্থডে উইশ করে। আর এই সুযোগে অর্জুন তার কাছে জানতে চায়, আমাদেরকে যে এত টাকা দেয়া হচ্ছে এই টাকা কোত্থেকে আসছে, আর এই গেমের অর্গানাইজার কারা? মাসম্যান তখন জানায় এই গেমটির মধ্যে ডার্ক ওয়েব থেকে পরিচালনা করা হয়, যে কেউ এই ওয়েবসাইটে লগ ইন করে মেম্বার হতে পারে। তবে বিত্তবানরা শুধুমাত্র এই গেম এনজয় করে। তারা এই গেমের মধ্যে পার্টিসিপেন্ট যারা থাকে তাদের মুভমেন্টের উপর বাজি ধরে আর তাদের ইমোশনগুলোকে এনজয় করে। সিন চলে যায় রাতে। ঘরের সব জায়গাতে ক্যামেরা লাগানো
এই জন্য মীরা কারের মধ্যে বসে ওই পেন্ডেন্টটি হাতে নিয়ে কান্না করছিল। অর্জুনও তাই মীরার পাশে গিয়ে বসে। অর্জুন মীরাকে বলে যে আমি যে তোমাকে দেইনি সেটা কোনো টাস্ক ছিল না। মীরার কথা দেখো, প্রথম যেদিন আমরা খেলাটা শুরু করেছিলাম সেদিন শুধুমাত্র একটি গেম ছিল, কিন্তু আজ শুধু গেম না, এটা আমাদের ইমোশন নিয়ে খেলা করছে। আর এই গেম শেষ হতে হতে আমাদের সম্পর্কটা আর সম্পর্ক থাকবে না। ধীরে ধীরে আমরা একে অন্যকে সন্দেহ করছি, আমাদের ভালোবাসা নেই। তাই মীরা এই গেমটি আর খেলতে চাচ্ছে না। কিন্তু অর্জুন মীরাকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করে যে 7টা দিনের ব্যাপার তো, 2 কোটি টাকা 7 দিনে আমরা জীবনে ইনকাম করতে পারবো। কিন্তু মীরা কিছুই শুনতে যাচ্ছে না। মীরার কথা টাকা তোমাকে অন্ধ করে দিয়েছে। তাই মীরার জোরাজুরিতে অর্জুন একসময় খেলাটি বন্ধ করতে রাজি হয়। আর অর্জুনই প্রথম রেড বাটনে প্রেস করে। তবে এরপরই জানা যায় অর্জুনকে দিয়ে রেড বাটন প্রেস করানোটা মীরার টাস্ক ছিল। তার মানে মীরার এতক্ষণে যে ইমোশন ছিল সব কিছুই মিথ্যা। জানার পর অর্জুন এখন একদমই বোকা বনে গেছে। শুধুমাত্র একটা টাস্কে জেতার জন্য মীরা এত বড় ধোকাটা দিল। অর্জুনের কথা, আমি তো তোমার কথা বিশ্বাস করে সত্যি গেমটা বন্ধ করতে চেয়েছিলাম, তুমি তো পাকা খেলোয়াড় বের হলে। অর্জুন হাসি মুখে বিষয়টি মেনে নেয়। কিন্তু মীরাও বুঝতে পারছে মীরা অর্জুনের সাথে কত বড় চিট করেছে, অর্জুনের ইমোশন নিয়ে খেলেছে। অর্জুনও যেন এখন চোখের সামনে নতুন এক মীরাকে দেখছে, যে মীরাকে সে চিনে, যে মীরাকে সে ভালোবাসে। এ কি সেই মীরা? আর এর পরদিন সকালে অর্জুন এক্সারসাইজ করে ঘরে ফিরতেই হঠাৎ করে মেঝেতে লুটিয়ে পড়ে। মীরা ওটা দেখতে পেয়ে অর্জুনকে দ্রুত কারে তুলে বের হচ্ছিল। ঠিক তখনই অর্জুন কার থেকে নেমে বিড়ি ফুঁকতে শুরু করে। মীরা তো পুরো হতবাক। তার মানে অর্জুন এটা নাটক করেছে, এটা অর্জুনের টাস্ক ছিল। অবশ্য অর্জুন জানায় এটা তার কোনো টাস্ক ছিল না। অর্জুন মীরাকে টেস্ট করার জন্যই এই কাজটি করেছে। অর্জুন মূলত মীরাকে যাচাই করে দেখল যে অর্জুনের জীবন বাঁচাতে মীরা ওই রেড লাইন ক্রস করবে কি করবে না। এতে করে মীরাও এখন বুঝতে পারছে অর্জুন তার উপর থেকে বিশ্বাস হারিয়েছে। অবশ্য এরপর আমরা দেখতে পাই এই পুরো বিষয়টা মীরার কল্পনা ছিল। এই জন্য মীরা অর্জুনের সাথে কথা বলতে চায়। তবে গিয়ে দেখে অর্জুন ড্রিঙ্ক করছে। মীরা অর্জুনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মীরার চোখের জলও এখন অর্জুনের কাছে নতুন কোনো টাস্কের মতোই মনে হচ্ছে। আর এরপরই মাসম্যান স্টেজ 3 খেলা শুরু করে। 3 নম্বর স্টেজে তাদেরকে যে টাস্কগুলো দেয়া হবে সেগুলো তারা দুজনেই শুনতে পারবে। আর এই স্টেজে তাদেরকে তাদের পাস্ট নিয়ে প্রশ্ন করা হবে। তবে এখানে অপশন আছে, যদি তারা চায় যে তাদের পাস্ট নিয়ে তারা কথা বলবে তবে গ্রিন বাটন চাপতে হবে। আর যদি মনে করে যে না পাস্ট নিয়ে কথা বলতে চাচ্ছে না তাহলে রেড বাটন চাপতে হবে। অর্জুন কোনো চিন্তাভাবনা না করেই গ্রিন বাটন চেপে দেয়। কিন্তু মীরা রাজি হচ্ছে না। মীরা একটু ভাবার সময় নেয়। এতে করে অর্জুনের মনে একটু সন্দেহ তৈরি হয় মীরা কি এমন পাস্ট লুকানোর চেষ্টা করছে। এরপর মীরা গার্ডেনে বসে মাসম্যানকে বলছিল, তুমি আমাদের ইমোশন বিক্রি করছো। মাসম্যানের কথা, তোমরা কি করছিলে গত 4 বছর যাবৎ? তোমরা তো মানুষের কাছে তোমাদের ইমোশন বিক্রি করেছ, তবে সেটা ফেক ইমোশন ছিল। এখন আমি তোমাদের আসল ইমোশন বিক্রি করছি। আমি তো শুধু একজন এজেন্ট। তবে মীরা তার পাস্টের কোন বিষয়টি লুকানোর চেষ্টা করছে। এরপর মীরা বরুণ নামে একটি ছেলের কথা বলে। মীরা যখন স্কুলে ছিল তখনই তার বরুণ নামে একটি ছেলের সাথে রিলেশন ছিল। বরুণের হাত ধরে সে ভালোবাসা, পথ চলা সব শিখেছে। কিন্তু কোনো একটি কারণে মীরার বরুণের জীবন থেকে সরে আসতে হয়েছিল। এরপর মীরা তার নিজেকে অনেকবার শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তখনই তার জীবনে অর্জুন এসেছিল। যে জীবনটা সে হারাতে গিয়েছিল, অর্জুন আবার সেই জীবনটা তার হাত ধরে চলতে শিখিয়েছে। যদিও বরুণ তার পূর্বের ভালোবাসা ছিল, মীরা অর্জুনকে আনকন্ডিশনাল ভালোবাসে। এদিকে মীরা পাস্টের কথাগুলো বলছিল, আর অন্যদিকে মীরার কথাগুলো স্পিকারে বাজছিল। তাই ঘর থেকে অর্জুনও সব কিছু জানতে পারে। অর্জুনের তখন সন্দেহ হয় ওই রেড বক্সের মধ্যে মীরার পাস্ট লাইফের কিছু হয়তো বা রাখা আছে। তাই অর্জুন কৌতূহলবশত ওই বক্সটি খুলে ফেলে। আর খুলেই দেখে এটা একটা রিমোট। তবে রিমোটে প্রেস করা মাত্রই অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু অর্জুন এই অ্যালার্মের জন্য প্রস্তুত ছিল না। আর অ্যালার্মের শব্দ পেয়ে মীরাও ঘরে এসে দেখে অর্জুন ওই বক্সটি খুলে ফেলেছে। মীরাও তাই বুঝতে পারছে অর্জুন তার উপর সন্দেহ করেছে, না হলে সে এই বক্সটি কখনোই খুলত না। মীরার এই সব কিছু জানার পরও অর্জুন যেহেতু তাকে সন্দেহই করেছে, তাই মীরাও তার পাস্টের সব কিছু বলতে রাজি হয়ে গ্রিন বাটন প্রেস করে যায়। এরপর টাস্ক হিসেবে মীরাকে অর্জুনের বন্ধুদের সাথে কয়েকটি গ্রুপ ফটো দেখানো হয়। এগুলো অর্জুনের স্কুল জীবনের ফটো। তাই মীরাকে এর ভিতর থেকে অর্জুনকে ফাইন্ড আউট করতে হবে। আর অন্যদিকে অর্জুনকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, মীরার কোন হেলথ ইস্যু সবথেকে বেশি সময় যাবৎ ছিল? অপশন এ ভাইরাল ফিভার, অপশন বি মেন্টাল স্ট্রেস, অপশন সি সিভিয়ার কলিক, আর অপশন ডি এর কোনো কিছুই না। অর্জুন তখন ভেবেচিন্তে বলে যে অপশন বি মেন্টাল স্ট্রেস। কারণ মীরার যেহেতু পাস্ট লাইফের একটি রিলেশনের ঘটনা ছিল, ওই বিষয় নিয়ে মীরা বহুদিন পর্যন্ত মেন্টাল স্ট্রেসে ভুগেছে।
অন্যদিকে মীরাকে যে অপশন দেওয়া হয়েছিল, মীরা সেখান থেকে একটি ফটো সিলেক্ট করে দেয়, কিন্তু মীরার ফটোটি ভুল হয়েছে। একইভাবে অর্জুন যে অ্যান্সার দিয়েছে সেটিও ভুল। মাসম্যান অর্জুনকে বলে সঠিক উত্তর নান অব দি অ্যাবভ। কিন্তু অর্জুনের কথা, তাহলে কি এমন সমস্যায় মীরা এতদিন যাবৎ ভুগেছে যেটা অর্জুন জানে না? এজন্য অর্জুনের একটু সন্দেহ হয়। অর্জুন মীরার বান্ধবীদেরকে কল করে এবং তাদের সাথে কথা বলে মীরার সম্পর্কে জানার চেষ্টা করে। অবশ্য মীরার সবথেকে কাছের বান্ধবী ললিতা, যেই ললিতা সেদিন মীরাকে একটা ইস্যুর কথা বলেছিল। অর্জুন ললিতাকে বলে যে মীরা যে সমস্যায় ভুগছিল, মীরা আজই আমার সাথে সেটা শেয়ার করেছে। আর ললিতাও মনে করে যে মীরা তাহলে শেষ পর্যন্ত বলেই দিয়েছে। এরপর অর্জুন ললিতার সাথে কথা বলে জানতে পারে তাদের বিয়ের আগে মীরার যখন বরুণের সাথে রিলেশন ছিল, তখন মীরা একবার প্রেগনেন্ট হয়েছিল আর সেটা অ্যাবর্শন করাতে হয়েছে। কিন্তু এই ব্যাপারে মীরা কখনই অর্জুনের সাথে কিছু শেয়ার করেনি। আর এটা জানার পরই অর্জুন কিছুতেই এটা মানতে পারছে না। অর্জুন সোজা মীরার রুমে চলে যায়। এদিকে ললিতাও মীরাকে কল করে সব জানিয়ে দিয়েছে। মীরাও এখন বুঝতে পারছে অর্জুন সবই জানতে পেরেছে। মীরা অর্জুনকে শুধু বলে, দেখো আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে বলতাম। অর্জুনের কথা 4 বছরে তুমি একটা মুহূর্ত আমাকে বলতে পারলে না। অর্জুন মীরার উপর উত্তেজিত হয়ে যায়। মীরাও এখন নিজেকে খুব বড় অপরাধী মনে করছে। অর্জুনও ধারণা করছে ওই সময় মীরার অ্যাবর্শনের কারণেই তাদের এখনও বাচ্চা হচ্ছে না। এরপর অর্জুন ছাদে চলে যায় আর কিছু সময় কাটিয়ে নিচে এসে দেখে মীরা বাথটাবে শুয়ে আছে। অর্জুন মীরার পাশে বসে এবং মীরাকে বলে যে আমারও বোঝা উচিত ছিল, তুমি কেন বলতে পারোনি, আমি অনেক বেশি বলে ফেলেছি। তবে অর্জুন কিছু একটা চিন্তা ভাবনা করে মীরাকে বলে, কিন্তু তোমাকে আমার এটা বলা উচিত ছিল। বলেই মীরার মাথা ধরে পানির মধ্যে চেপে ধরে। মীরা তখন শ্বাস নিতে না পেরে ছটফট করছিল। তবে একটু পরেই মীরাকে ছেড়ে দেয় আর দৌড়ে এসে মীরার কাছে জানতে চায় তোমার কিছু হয়নি তো? মানে এটাও একটা টাস্ক ছিল। মীরাও বলছে আর একটু হলে তো আমি মরে যেতাম। তুমি সত্যি করে বলো, এটা কি কোনো টাস্ক ছিল? অর্জুন বলে টাস্ক না হলেও তুমি এমনটাই ডিজার্ভ করো। আর অর্জুনের মুখে এই কথা শোনার পর মীরা একদমই মানসিকভাবে ভেঙে পড়ে। মীরা নিচে চলে আসে। তবে ঠিক তখনই মাসম্যান তাদেরকে নতুন টাস্ক দেয়। তারা তাদের নতুন চ্যানেলের জন্য একটি ভিডিও ক্রিয়েট করেছিল, ঠিক একইভাবে আরেকটি ভিডিও ক্রিয়েট করতে হবে। আর এর জন্য সময় মাত্র 5 মিনিট। অর্জুন মীরাকে তখন বোঝানোর চেষ্টা করছিল যে আমাদের এটা করতে হবে, কিন্তু মীরা যতই চেষ্টা করছে মীরা পারছে না। মীরা বলছিল আমি আর নাটক করতে পারছি না। অর্জুনের কথা, যে নাটক তুমি 4 বছর করে এসেছ, শুধু 5 মিনিটের জন্য করতে পারছো না? মীরার মধ্যে ওই ফিলিংটা আসছে না। আর এভাবে তাদেরকে দেওয়া 5 মিনিট শেষ হয়ে যেতে তারা এই গেমে হেরে যায়। আর গেমের রুলস অনুযায়ী দুজনই গেমে হেরে যাওয়ায় তারা দুজনই টার্মিনেটর হয়ে যাচ্ছে। অর্জুন তখন রিকোয়েস্ট করে আমাদেরকে আরেকটি সুযোগ দিন, কিন্তু মাসম্যানের কথা রুলস ইজ রুলস। তবে মাসম্যান জানতে চায় তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মীরা শুধু মাসম্যানের কাছে জানতে চায় একটু আগে বাথটাবে যে ঘটনা ঘটে গেল সেটা কি কোনো টাস্ক ছিল? মাসম্যান কোনো উত্তর না দিয়েই সাইন আউট করে ফেলে। তবে এরপরে আমরা দেখতে পাই মীরার কানে ওই বাঘটি তখনও ছিল। আর প্রথম দিনই মাসম্যান তাদের বলেছিল এই বাঘটি ওয়াটারপ্রুফ, তার মানে পানিতে চুবানো অবস্থায়ও মীরা সব শুনতে পেয়েছে। এর ভিতর দিয়ে তাদের গেমটা শেষ হয়ে যায়। আর গেম শেষ হওয়ার পর তারা দুজন এক ঘরে থাকলেও দুজনের রাস্তার দুদিকে চলে গেছে। তাদের ভালোবাসাটা আর নেই। একই ঘরে থাকছে, একই ঘরে খাচ্ছে, একই বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু কেউ কারোর চেহারাও দেখছে না। এরপর মীরা তার মায়ের কাছে যাচ্ছিল। তবে ঠিক তখনই অর্জুনরা যার থেকে টাকা ধার নিয়েছিল ওই ব্যক্তি এসে পড়ে। সে এসে অর্জুনকে মারতে শুরু করে, এমনকি মীরারও ভিডিও বানাচ্ছিল। এই জন্য একসময় অর্জুন ওই ব্যক্তিকে তাদের কারের চাবিটি দিয়ে দিলে সে কার নিয়ে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। মীরা অর্জুনের কাছে জানতে চায় তুমি সত্যি করে একটা কথা বলো তো, বাথটাবে যে ঘটনা ঘটেছিল সেটা কি কোনো টাস্ক ছিল? অর্জুন যখনই উত্তর দিতে যাবে ঠিক তখনই অর্জুনের বড় ভাই আরুল এসে পড়ে। আরুল অর্জুনকে বলে ইমার্জেন্সি আমার 15 লক্ষ টাকা লাগবে, তুই দিতে পারবি? অর্জুন তখন তার সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে। আরও তার ব্যাগ থেকে একটি ডায়মন্ডের নেকলেস দেখিয়ে বলে এটার দাম 20 লাখ টাকা হবে, অরিজিনাল ডায়মন্ড। তুই আমাকে মাত্র 15 লাখ টাকা দে। কিন্তু অর্জুনের কাছে তো এত টাকা নেই। আরুল বলে তোর কোনো বন্ধুর সাথে কথা বলে দেখ এটা বিক্রি করতে পারিস কিনা। অর্জুন বলে আমি চেষ্টা করে দেখব, যদি কেউ নিতে চায় আমি তোমাকে জানাবো। ঠিক তখনই সেই মাসম্যান আবার কল করে এবং অর্জুনকে বলে তুমি যদি চাও তুমি গেমটি যেখানে শেষ করেছিলে সেখান থেকে আবার শুরু করতে পারো। আমরা সিজন 2 লঞ্চ করেছি, সেম রুলস সেম প্লে, তবে এইবারের টাস্কগুলো আরও বেশি ভয়ানক হবে। আর অর্জুনের লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। মাসম্যান জানায় যেদিন থেকে তোমরা শেষ করেছিলে সেদিন থেকে শুরু হচ্ছে, মাত্র 2 দিন তোমরা টাস্ক কমপ্লিট করতে পারলে 2 কোটি টাকা পুরস্কার জিততে পারবে। তবে মাসম্যান জানতে চায় তোমরা ব্যতীত বাড়িতে আর কে আছে। অর্জুন তখন আরুলের কথা বলে। মাসম্যান বলে গেম শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, যে কোনোভাবে তাকে আটকাও।
আর গেম শেষ না হওয়া পর্যন্ত সে যেন বুঝতে না পারে এখানে কি হচ্ছে, না হলে তোমরা সব হারাবে। আর বাড়ির বাইরে যে ইয়েলো লাইন আছে সেটা তারা ক্রস করতে পারবে না। সাথে সাথে অর্জুন আরুলকে আটকায়। অর্জুন বলে, আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছে, ও নিতে চেয়েছে, তবে আমার বন্ধু আগামীকাল আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে অপেক্ষা করো। এতে আরুলও রাজি হয়ে যায়। আর আরুলের কাছে থাকা ওই ডায়মন্ডের নেকলেসটি অর্জুনের কাছে রেখে দেয়। অর্জুন ঘরে গিয়ে মীরাকেও জানায় এখন থেকে গেম স্টার্ট হচ্ছে। অর্জুন মীরাকে কনভিন্স করে মাত্র 2 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে, আর আমরা ডেফিনেটলি এবার জিতব। এরপর মাসম্যান অর্জুনকে প্রথম টাস্ক দেয়। অর্জুনের প্রথম টাস্ক হচ্ছে যে কোনোভাবে আরুলকে কাঁদাতে হবে, কিন্তু কিভাবে কাঁদাবে আবার আরুলকে বুঝতেও দেওয়া যাবে না। এই জন্য অর্জুন আরুলের সাথে কথা বলে আরুলের বিষয়ে জানতে চায়, তোমার তো অনেক টাকা ছিল, তোমার এই অবস্থা কিভাবে হলো? আরুল তখন জানায় কয়েক মাস আগেও তার কাছে 7-8 কোটি টাকা ছিল। সে যাকে বিশ্বাস করে ব্যবসা করেছিল সে তাকে ধোকা দিয়েছে। ওই টাকা তো সে হারিয়েছেই, উল্টো 6 কোটি টাকা ঋণ আছে। কথায় কথায় আরুল জানায় তার একমাত্র মেয়েটি রেয়ার হার্ট ডিজিজে হসপিটালাইজড হয়ে আছে। 2 দিনের মধ্যে অপারেশন করাতে হবে। অপারেশনে 15 লক্ষ টাকা খরচ হবে। ওই অপারেশনের টাকার জন্যই আরুল 4 দিন যাবত এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর আরুলের মুখে এই কথা শোনার পর অর্জুন হসপিটালে থাকা তার মাকে কল করে। আর ভিডিও কলে মেয়েকে দেখার পর আরুল আর চোখের জল আটকে রাখতে পারে না। আর এইভাবে অর্জুনের টাস্কটি কমপ্লিট হয়ে যায়। আর এই সব কিছু জানার পর মীরা বলছিল, আমরা যেটা করছি সেটা মোটেও ঠিক হচ্ছে না, কারণ আরুল আমাদের বিশ্বাস করছে তার এই মুহূর্তে টাকার দরকার, তার মেয়েকে বাঁচাতে হবে। অর্জুন তখন সিদ্ধান্ত নেয় 2 দিন পর তো তারা গেমটা জিতে যাবে, তখন 2 কোটি টাকা পাবে। আরুলের মেয়ের চিকিৎসায় যে খরচ হবে সব তারাই বহন করবে, তবে এই জন্য তাদের জিততে হবে। তবে ঠিক ওই রাতেই মীরা এবং অর্জুন দুজনকে আলাদা আলাদা 2টি টাস্ক দেওয়া হয়। মীরার টাস্ক হচ্ছে আরুল যে ব্যাগটি নিয়ে এসেছে ওই ব্যাগটিকে ছাদে কোথাও লুকিয়ে রাখা। কথা মতো মীরা সেটা লুকিয়ে রাখে। আর অর্জুনের টাস্ক হচ্ছে মীরার অগোচরে ওই ব্যাগ থেকে নেকলেসের বক্সটি সরিয়ে রাখা। অর্জুনও তাই করে। আর পরবর্তী সকালে মাসম্যান অর্জুন এবং মীরাকে বলে, এইবার যে টাস্কটি দেয়া হবে সেটা তোমরা দুজন মিলেই কমপ্লিট করতে পারবে, তবে এইবারের টাস্কটি হচ্ছে মীরাকে যে কোনোভাবে আরুলকে সিরিয়াস করতে হবে। আর এটা শুনে মীরা বলে ওঠে, কি, এটা কিভাবে সম্ভব? অসম্ভব, মীরা কিছুতে এটা করতে পারবে না। অর্জুন মীরার সাথে কথা বলে, মীরাকে বোঝানোর চেষ্টা করে, শুধু সিরিয়াস করাই তো। প্রথম টাস্কের সময় তুমি যেমন তোমার শার্টের বাটন খুলে ভিডিও বানিয়েছিলে তেমনটাই ভেবে নাও। মীরার কথা এটা তেমন নয়, উনি তোমার বড় ভাই, আর তুমি কি করে ভাবছো আমি এটা করতে পারবো? এর মধ্যে হসপিটাল থেকে কল আসে, আরুলের মেয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, দ্রুত অপারেশন করাতে হবে। মীরা তখন আরুলকে জানাতে চাচ্ছিল, কিন্তু অর্জুনের কথা, এটা শুধু ওর মেয়ের সমস্যার বিষয় না, আমাদের লাইফের বিষয়। তুমি ভালো করে চিন্তা করে দেখো, টাস্কটি কমপ্লিট করতে পারলে ওর মেয়েও বাঁচবে, আমাদের লাইফও সেট হয়ে যাবে। আবার মাসম্যান শর্ত জুড়ে দেয়, এই গেম শেষ না হওয়া পর্যন্ত আরুলকে কিছুতেই বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না, এমনকি আরুলের ব্যাগও দেওয়া যাবে না। আবার অর্জুনরা কাউকে কলও করতে পারবে না। তবে সময় আছে আজ বিকেল 6টা পর্যন্ত, এর মধ্যে তাদের টাস্কটি পূরণ করতে হবে। অর্জুন তখন অনেকভাবে রিকোয়েস্ট করে মীরাকে রাজি করায় এবং মীরাকে বলে ও এখন অনেক স্ট্রেসের মধ্যে আছে, কিছুদিন আগে ওর স্ত্রী মারা গেছে, মেয়ে হসপিটালে, তুমি এই সকল কথা তুলে ওকে ইমোশনাল করে তুলবে। আবার মীরার কাজটা যেন আরও সহজ হয়ে যায় এই জন্য অর্জুন বলে, তুমি ভালো করে সেজে আসো, এই ফাঁকে আমি ওকে ড্রিঙ্কস করাই। এরপর অর্জুন নিচে গিয়ে আরুলের সাথে ড্রিঙ্কস করতে শুরু করে। কিছুক্ষণ পর মীরাও একটি শাড়ি পরে নিচে নেমে আসে। অর্জুনও একটি কল করার কথা বলে অন্য রুমে চলে যায়। এই ফাঁকে মীরা আরুলের কাছে যাওয়ার চেষ্টা করছিল, বিভিন্ন কথায় কথায় আরুলের হাত পর্যন্ত স্পর্শ করে বসে। আরুল বিষয়টা বুঝতে পেরে দ্রুত তার নিজের ঘরে চলে যায়। মীরাও আরুলের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আরুল তখনও বলছিল, দেখো মীরা, বাইরে যাও। মীরা আরুলের কাছে বারবার অর্জুনের বিষয়ে জানতে চাচ্ছিল। মীরা বারবার বলছিল, অর্জুনকে আমার কেন যেন সন্দেহ হচ্ছে, আপনি আমাকে একটু খুলে বলুন ও মানুষটা কেমন। আরুল বারবারই বলছে, এসব পরে কথা বলা যাবে, তুমি বের হও। কিন্তু মীরা আস্তে আস্তে আরুলের কাছে যাচ্ছে। এদিকে অর্জুন এসব সহ্য করতে না পেরে দরজায় কান পেতে শুনছিল ভিতরে কি হচ্ছে। এতক্ষণে মীরা আরুলের কাছে পৌঁছে গেছে। আরুলও যথাসম্ভব নিজেকে আটকে রাখছিল, তবে মীরার সৌন্দর্য আর সাজগোজ দেখে আরুলও নিজেকে আটকাতে না পেরে যখনই মীরার দিকে অগ্রসর হয় তখনই মীরা সরে এসে বলে, আপনি খুব ভালো মানুষ, বলে মীরা বের হয়ে যায়। আর উপরে এসেই দেখে অর্জুনের হাত কাটা। মীরা জানতে চায়, তোমার হাতে কি হয়েছে? অর্জুন তখন মীরাকে এক ঝটকা দিয়ে সরিয়ে দেয়। মূলত মীরা যে অর্জুনের বিষয়ে আরুলের কাছে জানতে চেয়েছিল, অর্জুন এটা শোনার পর থেকেই অর্জুনের এই বিষয়টা ভালো লাগছিল না। অর্জুনের কথা আমার থেকে ওকে বেশি কমফোর্টেবল মনে হলো। মীরার কথা তুমি তো আমাকে জোরপূর্বক ওর কাছে পাঠিয়েছ, তুমি এখন উল্টো নাটক কেন করছো? কিন্তু অর্জুন এখন মীরাকেই ব্লেম দিচ্ছে। ঠিক তখনই আরুল এসে তাদের কথা শুনে ফেলে। আরুল জানতে চায়, তার মানে তোমরা প্ল্যান করে এসব করেছ?
আরুল অর্জুনকে বলে, তুই প্ল্যান করে তোর বউকে আমার ঘরে পাঠিয়ে আমাকে ব্লেম দিচ্ছিস। আরুল বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে। অর্জুন বারবার বলছিল, ভাই তুমি নিচে যাও, তোমাকে আমরা পরে বলবো, এখন আমি কিছুই বলতে পারবো না। কিন্তু আরুল এক মুহূর্ত দেরি করতে চাচ্ছে না। আরুল বলে, আমার ব্যাগ দিয়ে আমি চলে যাব। তখনই অর্জুন আরুলকে চড় মেরে বসে। মীরা তখন অর্জুনকে বলছিল, তুমি তোমার বড় ভাইকে থাপ্পড় দিলে। অর্জুনের কথা, তাতে তোমার কি সমস্যা? ওকে থাপ্পড় দিয়েছি বলে তোমার খুব কষ্ট হচ্ছে? আরুল তখন বলে ওঠে, তুই ওকে পাওয়ার জন্য আমাকে ব্যবহার করেছিস আর এখন আমাকে ব্লেম দিচ্ছিস। শোনা মাত্রই অর্জুন মীরাকে ভিতরে নিয়ে যাচ্ছিল। আরুল তখনও বলছে, মীরা ওকে জিজ্ঞেস করে দেখো বরুণ যে পুলিশ রেটে ধরা পড়েছিল সেটা কার প্ল্যান ছিল। আর এরপরে আমরা জানতে পারি বরুণের বিষয়টি অর্জুন আগে থেকে জানত, কিন্তু অর্জুন মীরাকে পছন্দ করত। এজন্য অর্জুনই একটি মেয়েকে ভাড়া করে বরুণের রুমে ঢুকিয়ে পুলিশ পাঠিয়েছিল। মানে অর্জুন তখন মীরাকে পাওয়ার জন্য এটাই প্রমাণ করিয়েছিল যে বরুণের অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মীরা ওই সময় তার বাচ্চার অ্যাবর্শন করিয়েছিল, বরুণের সাথে ব্রেকআপ করেছিল। এতদিন পর্যন্ত যে গিল্ট নিয়ে এসেছিল, আজ মীরা বুঝতে পারছে এই সব কিছুই অর্জুনের প্ল্যান করা। যাকে সে আনকন্ডিশনালভাবে ভালোবেসেছে সেই কিনা তার সাথে চিট করেছে। তবে অর্জুন এখনও মীরাকে বোঝাতে চেষ্টা করছে, কিন্তু মীরার আর বোঝার কিছু বাকি নেই। এর মধ্যে হসপিটাল থেকে কল আসে, অরুলের মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এই জন্য অরুল তার ব্যাগ চায়। মীরা তখন বলে যে ব্যাগটা উপরে আছে। মীরা এবং অর্জুন অরুলকে ছাদে নিয়ে আসে, কিন্তু আরুল ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে নেকলেসটি নেই। তবে ব্যাগের মধ্যে একটি গান আছে। আরুল ওই গান বের করে দুজনকে গান পয়েন্ট করে। মীরা এবং অর্জুন বারবার বোঝানোর চেষ্টা করছে, এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা পরে আপনাকে জানাবো, একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। ঠিক তখনই আরুলের ফোনে আরুলের মেয়ের একটি ভিডিও আসে। আর ওই ভিডিও দেখা মাত্রই আরুল নিজের মাথায় শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু কানে কোনো বুলেট নেই। এই জন্য আরুল ছাদ থেকে ঝাঁপ দেয়। অর্জুনরাও দ্রুত নিচে নেমে আসে, কিন্তু আরুল পড়েছে ঠিক হলুদ লাইনের বাইরে। এই জন্য অর্জুন বা মীরা কেউই এগোতে সাহস পাচ্ছে না, কারণ এখনও 6টা বাজেনি। তারা ওই পাশে গেলেই সব হারাবে। মীরাও অ্যাম্বুলেন্সকে কল করতে ফোন হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কলও করতে পারছে না। আরুল তখন পর্যন্ত জীবিত। এরপর 6টা ঠিকই বাজে, কিন্তু আরুল আর এতক্ষণ বেঁচে নেই। তবে আরুল মারা যাওয়া মাত্রই আরুলের কান থেকে একটি এয়ারবাড বের হয়ে আসে। আর এরপরে আমরা জানতে পারি আরুলের পার্টনার তাকে ধোঁকা দেয় আর অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যায়। আবার এদিকে মেয়ের অপারেশনের জন্য 15 লক্ষ টাকার দরকার। আরুল কী করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই আরুলকে একই রকম প্রাইভেট নম্বর থেকে কল করে আরুলকে এই গেমের অফার করা হয়। আর ওই সময় আরুল এবং তার স্ত্রীও মেয়েকে বাঁচাতে কোনো রাস্তা না পেয়ে এই গেমে রাজি হয়ে গিয়েছিল। তারাও গেমের বিভিন্ন টাস্ক পূরণ করতে শুরু করে। তবে এর মধ্যে একটি টাস্ক ছিল পলিথিনের মধ্যে মাথা ঢুকিয়ে কে কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখতে পারে। আর ওই টাস্কে আরুলের স্ত্রী মারা গিয়েছিল। তবে এরপরও মাসম্যান আরুলকে একটু অপশন দিয়েছিল। তারা আরুলকে একটি ডায়মন্ডের নেকলেস দিয়ে অর্জুনের বাড়িতে গিয়ে অর্জুনের কাছে 15 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করতে বলেছিল। তাই আরুল তাদের কথা মতোই এই বাড়িতে ওই নেকলেসটি বিক্রি করতে আসে। আর এরপর যা কিছু হয়েছিল সব কিছু পূর্ব পরিকল্পিত। তার মানে এই বাড়িতে 3জনই যা কিছু করেছে সব কিছু যার যার টাস্ক ছিল। তবে আরুলের ফাইনাল টাস্ক ছিল 6টার আগেই তার নেকলেস নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু আরুল সেটা করতে পারেনি, কারণ মাসম্যানরা আগের রাতেই অর্জুনকে দিয়ে এটি সরিয়ে রেখেছে। এটাই ছিল মেয়েকে বাঁচানোর শেষ সুযোগ। 6টা বেঁচে যাওয়ার সাথে সাথে আরুল এই গেমে হেরে যায়। এই জন্যই মেয়ের জীবন বাঁচাতে না পারার গিল্ট নিয়ে আরুল নিজেকেই শেষ করে দিয়েছে। তবে অর্জুনরা যদি ওই সময় টাকার লোভ না করত তাহলে হয়তো বা আরুলকে বাঁচাতে পারত। একদিকে আরুল গেমে হেরে গেল, অন্যদিকে অর্জুন আর মীরা 2 কোটি টাকা জিতেও গেল। তারা সেই টাকা পেয়েও যায়। অর্জুন হসপিটালে টাকা পাঠিয়ে আরুলের মেয়ের অপারেশনও করায়। আর এরপর আরুল আর মীরার ডিভোর্স হয়ে যায়। এখন তারা গেম জিতেছে, টাকাও পেয়েছে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা নেই, তাদের মধ্যে বিশ্বাস নেই। ভালোবাসা আর বিশ্বাস ছাড়া কখনই কারোর সাথে সংসার করা যায় না। তাই টাকার লোভে খেলা একটি গেম তাদের জীবনটাই ধ্বংস করে দিল। তবে এই গেমে অর্জুন আর মীরাই শেষ পার্টিসিপেন্ট না। অর্জুন আর মীরার মতো অনেকেই আছে যাদেরকে নেক্সটে টার্গেট করা হবে। যেই নিউজ দিয়ে অর্জুন আলোচনায় থাকতে চেয়েছিল, 2 মাস পর্যন্ত ট্রেন্ডিংয়ে থাকতে চেয়েছিল, আজ তারা ঠিকই ট্রেন্ডিংয়ে পৌঁছে গেছে। আর এর দ্বারা আবার প্রমাণ হয় ট্রেন্ডে থাকার জন্য মানুষ কত নাটকই না করে। আর আমরা অন্ধের মতো এদের নাটকগুলো দেখে বিশ্বাস করে নিই। শুধুমাত্র কিছু ভিউ পেতে মানুষ কত নাটক সাজায়, মানুষের আবেগ নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলা করে। আমি বলছি না আপনারা ভিডিও দেখবেন না, অবশ্যই দেখবেন। শিক্ষামূলক ভিডিও দেখুন, যেখান থেকে কিছু শিখতে পারবেন। এমন কিছু দেখবেন না যেটার কারণে আপনার নিজের জীবনে কোনো ইফেক্ট পড়তে পারে। অন্যরা কি করছে সেটা না দেখে নিজে কিছু করার চেষ্টা করুন। আরেকজন কি করে জীবনে সফল হলো তার রাস্তা না ধরে নিজের রাস্তা নিজে তৈরি করুন।
কারণ ওই রাস্তায় তো অনেকে আপনার আগে দৌড়ানো শুরু করেছে, তারা তো আপনার আগে অনেক দূরে পৌঁছে গেছে। এখন আপনি পিছে থেকে দৌড়ালে আপনি তাদেরকে পার করতে পারবেন? আপনার জন্য আপনার নতুন রাস্তা তৈরি করতে হবে। এমন রাস্তা তৈরি করুন যেখানে আপনার কম্পিটিটর নেই, আপনি একাই সেই রাস্তার পথিক। তবে আপনি সফল হতে পারবেন। আর আজ যারা সফল হয়েছে তারা ওই সময় একাই ওই রাস্তায় দৌড়েছিল। আমি জানি না আমার কথাটা আপনারা কোনভাবে নেবেন, কিন্তু আমি নিজে তার প্রমাণ। যাই হোক, আপনার অভিব্যক্তি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মন্তব্য হয়তো আরও 10 জনকে অনুপ্রেরণা যোগাতে পারে। তো কমেন্ট করতে ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।